আজকে আলোচনার মূল বিষয়বস্তু হলো কলকাতা। যা আপনার, আমার ও সকলের অতি চেনা ও অতি প্রিয় শহর। যদিও এই কলকাতা শুধুমাত্র জনপ্রিয় এর পূর্বতন ইতিহাসের জন্য নয় বা জাতিগত বৈশিষ্ট্যের জন্যও নয়, তাহলে বাঙালিয়ানা খাবারের জন্য তো বটে। কিন্তু কি ছিল এই কলকাতা, আর কি হয়ে উঠেছে বা কি হয়ে উঠতে পারত? নমস্কার, আরও একবার আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যদিও টপিকটা পুরো, এই টপিক নিয়ে অলরেডি অনেক ইউটিউবাররা ভিডিও করে ফেলেছে, তবুও আমি একটু অন্যভাবে তুলে ধরব। কারণ আমার চোখে এই শহরকে একটু অন্যভাবে কল্পনা করেছি, যা হয়তো আরো সুন্দর হতে পারত। কিন্তু সেটা কতটা সুন্দর হতে পারত বা এই কল্পনাটা কতটা উপযোগী বা রেলেভেন্ট, সেটা আমি আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দেব। তবে আমি রাজ্যের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে কোনো আলোচনা বা বিশ্লেষণ করব না। কারণ আমি মনে করি, যখন কোনো সমাজ উচ্চতর স্তরে পৌঁছে যায়, তখন তা পুনরায় নিম্ন স্তরে স্বভাবত নিমজ্জিত হয় না, বা একক প্রশাসনের কারণেও নয়। সেটা শুধুমাত্র হতে পারে যদি সমগ্র জাতির মানসিকতার পরিবর্তন ঘটেছে বা আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে। একমাত্র তখনই সম্ভব। তাহলে কলকাতাকে জানতে হলে আমরা চলে যাব ৩৩৫ বছর আগে। যদি ২০২৫ সাল অনুযায়ী গণনা করি, তাহলে সনটা হয় ১৬৯০ সাল, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক মাদ্রাজ থেকে এই বাংলায় সুতানুটিতে অবতরণ করেন। মোগল সম্রাট ঔরঙ্গজেবের অনুমোদন নিয়ে এখানে কোম্পানির কার্যালয় পুনর্স্থাপিত করেন এবং এই জায়গাটির নামকরণ করেন হলো ক্যালকাটা বলে। তখন থেকেই ক্যালকাটা নামে অভিহিত হয়। সালটা মনে রাখবে, ১৬৯০, ২৪শে আগস্ট। যদিও ডাচরা এর আগে বাংলার হুগলি নদী দিয়ে তাদের পণ্য আমদানি রপ্তানি করত, তাই তাদের ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নিয়েছিল চিনসুরাকে। চিনসুরা মানে চুচুড়া। ডাচ ছাড়াও এই বাংলা থেকে ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ, ডানিশ, অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো বাংলা থেকে পণ্য আমদানি করত। তাদের আমদানির পণ্যের মধ্যে বিশেষত ছিল সিল্ক, টি, রাইস, স্পাইসেস, কটন। এরই মাঝে ইংরেজদের অবতরণ ঘটল। ইংরেজরাও অন্যান্য ইউরোপীয় শক্তিদের মতোই এখানে ব্যবসাই করতে এসেছিল।
তাই তাদের কোম্পানির ফ্যাক্টরিগুলো স্থাপন করেছিল বালাসোর, হুগলি, কাশিমবাজার, পাটনা, ঢাকা। এই প্রেক্ষিতে বলে রাখা দরকার, আপনারা সকলেই জানেন তখন বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে এই টোটাল বেঙ্গল টেরিটরি গণ্য হতো। এবারে যে কথাটি বলবো সেটা হলো, এই পর্যন্ত তো সবই ঠিকই ছিল, ইংরেজরা ব্যবসা করতে এসেছিল এবং ব্যবসা করছিল, কিন্তু তারা একাধিপত্য চাইছিল যাতে এক্সক্লুসিভলি ব্যবসা করতে পারে। কারণ তাদের অনেক আগে পর্তুগিজরা এসে জমিয়ে বসেছিল, তারপরে ফ্রেঞ্চরা। তাই দেশীয় রাজাদের সঙ্গে তাদের সদ্ভাব অনেক বেশি ছিল, ইংরেজরা এন্ট্রান্স পাচ্ছিল না। তাই তারা এখানে তাদের আধিপত্য বাড়াতে চাইছিল। তাই সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো যেমন, তেমনই নবাব তাদের অগ্রগতিতে বাধা দিচ্ছিল। এরই ভয়ঙ্কর প্রকাশ দেখা যায় সিরাজউদ্দৌলার আমলে, যখন সিরাজউদ্দৌলা ইংরেজদের কাশিমবাজারে ফ্যাক্টরি দখল করে এবং অধিকন্তু 1756 সালে ফোর্ট উইলিয়াম দখল করে। আর তখনই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা যা ইতিহাসে ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে খ্যাত, যেখানে নবাবের আদেশে 146 জন ইংরেজকে একটি অন্ধকার ঘরে বন্ধ করে দেওয়া হয় 3 দিনের জন্য। খাদ্য, পানীয় এবং শ্বাসকষ্টের জন্য তারা সকলেই মৃত্যুবরণ করে। এর মধ্যে মহিলা ও শিশুও ছিল। ঘটনাটি ঘটে 1756 সালের 20 জুন। এই ঘটনাটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খেপিয়ে দেয়। তারা শপথ নেয় এই বাংলাকে দখল করার। তাই রবার্ট ক্লাইভের নেতৃত্বে এবং ইংরেজদের সুকৌশল রণনীতির মাধ্যমে 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এবং বাংলাকে দখল করে। যদিও এই সময় সরাসরিভাবে তারা শাসনভার গ্রহণ করেনি, তাদের পাপেট গভর্নমেন্ট হিসেবে বসিয়েছিল কখনো মীর কাসিম, কখনো মির্জাপুর। যখন এদের দিয়ে কাজ হচ্ছিল না, তখন ইংরেজরা 1772 সালে সরাসরিভাবে বাংলার শাসনভার গ্রহণ করে এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে নির্বাচিত হন ওয়ারেন হেস্টিংস। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হলো, তখন কোম্পানির পদ নির্বাচন আজকের দিনের কোম্পানির মতন সেলস এক্সিকিউটিভ, সেলস ম্যানেজার বা সিইও এই নামে নির্বাচিত হতো না, বরং সামরিক ও প্রশাসনিক পদের নামে কোম্পানিকে কোম্পানি চালানোর জন্য লোক নিযুক্ত করতে হতো। কারণ ব্যাপারটা ব্যবসার হলেও সেখানে দুর্গম পথে অ্যাডভেঞ্চার করতে হতে পারে এবং সেটা অবশ্যম্ভাবী, মৃত্যুরও ভয় রয়েছে। সহজ কথায় তারা যেটা মনে চলত সেটা হলো, আমি একটা উন্নত জাতি, আমি যখন আমার থেকে নিম্নতর জাতিকে দেখছি, হয় তাকে খতম করে দাও, লুট করে নাও বা শাসন করো। কারণ তখন তো আন্তর্জাতিক আইন কিছু ছিল না, বা সামাজিক যে আইন কানুন ছিল তা মুখে মুখে প্রচলিত ছিল। তাই এই ধরনের ব্যবস্থা যদি আজকের দিনেও বিদ্যমান হতো, তাহলে সমাজে একই রকম বর্বরতা এবং অনিশ্চয়তা দেখা দিত। কিন্তু আমি বলবো, ইংরেজরা এসে যেমন লুট করেছে, নির্যাতন করেছে এবং ধর্ষণও করেছে,
যা ইতিহাসে হয়তো অতটা প্রকাশ্য নয়, কিন্তু তার আগেও যে সাধারণ মানুষের কথা বলছি, জমিদার শ্রেণীর কথা নয়, যে অনেক বেশি সুখে ছিল, শান্তিতে ছিল, তা কিন্তু নয়, একেবারেই নয়। এর থেকে জমিদাররা এবং নবাবরা তো বটেই অনেক বেশি অত্যাচার করত, অনেক বেশি নির্যাতন করত, ধর্ষণ, খুন তারা অগণিতভাবে করেছে। সেই জন্যে ইংরেজিতে একটা কথা বলা যায়, ইউ ক্যান চুজ দ্য লেজার এভিল দ্যান ডেঞ্জারাস ওয়ান। আর এই লেজার এভিল ছিল বলেই ইংরেজরা কিছু সময় পরে তাদের শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছিল এখানে। আর তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশীয় মানুষ নবজাগরণের স্বাদ পেয়েছিল। যখন তারা জানতে পেরেছিল ফরাসি বিপ্লব সম্পর্কে, শিল্প বিপ্লব সম্পর্কে, তখন আমাদের দেশের কিছু মনীষীর মধ্যে নবজাগরণের উন্মেষ ঘটে। সেই নবজাগরণের পথিক পুরুষ ছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরও অনেকে যাদের নাম আপনারা সবাই জানেন, যারা সতীদাহ প্রথা রোধ, নারী শিক্ষার বিস্তার, বিধবা বিবাহ প্রবর্তন, এই সকল মহান কাজগুলো করেছিলেন। তার সব কিছুই কিন্তু সেই জামানায় হয়েছিল, এবং ইংরেজদের শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের পরে সেই উন্মেষ ঘটেছিল, তার আগে কিন্তু নয়। তাই ইংরেজরা শুধুমাত্র লুট করেছিল বা এইখানে দেশীয় শিল্পকে ধ্বংস করেছিল, শুধু এইভাবে চিহ্নিত করা মনে হয় না উচিত হবে। তারা তাদের কালচারটাও আমাদের সমাজে ইনক্লুড করেছিল, সেখানে কিন্তু কোনো কার্পণ্য করেনি। কি ব্যাপার ছিল তাদের শিক্ষায়, যে যত মনীষী বিদ্বজন যারা আমাদের ইতিহাসের সর্বকালের সেরা হয়ে থাকবে, শুধুমাত্র তাদের সময়কালেই জন্মেছিলেন এবং সমাজ সংস্কার এবং স্বাধীনতার সঠিক অর্থ বুঝেছিল। আসল ব্যাপারটা ছিল তাদের শিক্ষার নির্ভয়ে যাচ্ছিল। যাই হোক, আমাদের আসল আলোচনা মনীষী বা সমাজ সংস্কারকদের নিয়ে নয়, কলকাতা নিয়ে। কিন্তু কলকাতাকে টানলেই রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, এনাদের নাম চলেই আসে। এনাদের সংস্কারমুক্ত চিন্তাধারা এবং অবদান বাংলা এবং কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সহজ কথায় এনাদের বাদ দিয়ে কলকাতার আলোচনা করা যায় না, কারণ তাদের দৃষ্টিভঙ্গি ও সংস্কারমুক্ত চিন্তাধারা বিশ্বের কাছে বাঙালি জাতির এক উন্নত চিত্র তুলে ধরেছিল। সেই জন্য দেখবেন সেই যুগে ইংরেজরা যে সমস্ত দেশীয় অফিসার নিয়োগ করতেন, তার বহু অংশ কেন, সর্বাংশেই বাঙালিরাই হতো। কারণ বাঙালিরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে এক এলিট শ্রেণীতে রূপান্তরিত হয়েছিল, যাদের চিন্তাধারা এবং আদব কায়দা ঠিক তৎকালীন ইউরোপীয়দের মতোই ছিল। কলকাতাকে ব্রিটিশরা দ্বিতীয় লন্ডন রূপে সুসজ্জিত করতে চেয়েছিল, এবং তা বহু অংশে করেও ছিল। তার নিদর্শন রূপে আপনারা জানেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, যদিও সেটা শেষ দিকে হয়,
ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ শুরু হয় 1906 সালে এবং শেষ হয় 1921 সালে। এছাড়াও রয়েছে ক্যালকাটা হাইকোর্ট, ইন্ডিয়ান মিউজিয়াম, সেন্ট পল ক্যাথিড্রাল, রাজভবন, রাইটার্স বিল্ডিং, আরও অনেক কিছু। এই সমস্ত কিছুই তারা কিন্তু নির্মাণ করেছে, যদিও তাদের প্রয়োজনে, কিন্তু সেই নির্মাণটা তো আর তাদের সঙ্গে নিয়ে চলে যায়নি, এইখানেই আছে। যদিও স্বাধীনতার পর আমাদের সকল প্রশাসন এই সমস্ত নির্মাণকে হেরিটেজ আখ্যা দিয়ে ফেলে রেখেছে, তার কিছু অংশ এখনো পর্যন্ত অ্যাক্টিভ এবং সচলও বটে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট পল ক্যাথিড্রাল, হাইকোর্ট সমস্ত কিছুই অ্যাক্টিভ, কিন্তু যেগুলো প্রকাশ্যে আসে না সেগুলো পুনর্নির্মাণ বা রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। তাই সেই যুগে ব্রিটিশরা যেই উচ্চতায় কলকাতাকে নিয়ে গেছিল এবং বাঙালি জাতিকে একটা উন্নত জাতিরূপে গড়ে তুলেছিল, তাদের কোয়ালিটিটাকে জাগরণ করেছিল, সেই জন্য সেই যুগে কলকাতাকে বলা হতো সিটি অফ সিটিজ, সিটি অফ কালচার, সিটি অফ জয়। এই সমস্ত কিছু যে টাইটেল কলকাতা সেই সময় পেয়েছিল, তা বর্তমান যুগে সত্যিই বিদ্যমান কিনা যথেষ্ট সন্দেহ আছে। যদিও এর জন্য বাঙালি জাতি অনেকাংশেই দায়ী, কারণ আজকের বাঙালি জাতি যতটা না নিজের অস্তিত্ব এবং নিজের সংস্কারকে মনে রাখতে চায়, শুধুমাত্র কিছু অকেশনাল ইভেন্ট ছাড়া, তার থেকে অনেক বেশি দেশের অন্যান্য জাতিকে অনুসরণ করতে চায় এবং অনুসরণ করেও। তার প্রথম লিস্টে নর্থ ইন্ডিয়ান কালচার, পাঞ্জাবি কালচার এবং হাফ ওয়েস্টার্ন কালচার, ড্রেসের দিক থেকে, আচার আচরণের দিক থেকে, কিন্তু চিন্তাধারার দিক থেকে একবারেই নয়। চিন্তাধারার দিক থেকে তখন ধার্মিক কুসংস্কার জড়িয়ে ধরে বা সেলফ সেন্ট্রিক রেভলিউশনারি চিন্তাধারা জড়িয়ে ধরে, যেটাকে রেভলিউশনারি ওরা বলে। এবং সেই সেন্ট্রিক চিন্তাধারার মধ্যে বেশিরভাগই হলো লিঙ্গভিত্তিক চিন্তাধারা, এবং সেলফ কি কনভেনিয়েন্ট ওয়ে পাওয়া যায় সেটার ক্ষেত্রে রেভলিউশন করার জন্যে অন্যকে উদ্বুদ্ধ হতে বলে বাঙালি জাতি কী ছিল তা আমার মনে হয় না রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনারা যারা ছিলেন তারা কোনো সেলফ সেন্ট্রিক রেভলিউশনারির দিকে গিয়েছিল বা শুধুমাত্র একটা লিঙ্গভিত্তিক সংস্কারের দিকে দৌড়ে যায়নি। তারা চেয়েছিল সমগ্র জাতির উপকার হোক, সংস্কার হোক, সারা দেশ মুক্ত, সংস্কার মুক্ত, এবং সেটা তারা করে দেখিয়েছিল, একাই করে দেখিয়েছিল। তার জন্য কাউকে উত্তক্তও করেনি, কাউকে প্রলুব্ধ করেনি, কাউকে উস্কেও দেয়নি, এরকম কোনো কাজ করেনি, কারণ তাদের নিজেদের মধ্যে সেই কনফিডেন্স ছিল। সেটাও সেই ইংরেজি চিন্তাধারার ফল। কিন্তু আজকের দিনে মনে হয় সেই চিন্তাধারা অনেকটাই ম্লান হয়ে গেছে, নেই বললেই চলে। কি ব্যাপার ছিল শুধুমাত্র তখনই, যা আমি আগেই বলেছি, যে কোনো জাতির নিমজ্জিত হতে পারে একমাত্র একটি কারণে, যদি সমগ্র জাতির মানসিকতার পরিবর্তন ঘটে বা আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটে। তো মানসিক অবস্থার পরিবর্তন তো অবশ্যই ঘটেছে। এই জাতি, আজকের যুগের জাতি, পুরনো ইতিহাসকে মনে রাখতে চায় না, সমস্ত কিছু মুছে দিতে চায়। এবং আর্থসামাজিক অবস্থারও তো অবশ্যই পরিবর্তন ঘটেছে। তখন অর্থসামাজিক যে অবস্থা, অর্থ এবং সামাজিক, সেটা কিছু শ্রেণীর মধ্যে আবদ্ধ ছিল, আর এখন সেটা সবাই তার স্বাদ পাচ্ছে বা লাভবান হচ্ছে। কিন্তু সেই যুগে এক শ্রেণী যেরকম শিক্ষিত ছিল, এক শ্রেণী সেরকম ব্লু কলার ওয়ার্কার ছিল, মানে আনরেজিস্টার্ড ওয়ার্কার।
এই হিসেবে ভাগ করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তা সত্ত্বেও তো মানুষ সঠিকভাবেই ছিল। সেই যুগে এই ধরনের কোনো, আজকের যুগে যে ধরনের ক্রাইম হয়ে থাকে সেই যুগে তো হতো না। ইংরেজি শিক্ষার এবং ইংরেজদের শাসন ব্যবস্থার এতটাই কঠোর নিয়ম ছিল যেখানে এই সমস্ত করার সাহস পেত না। আমরা ওয়েস্টার্ন, আজকের যুগের ওয়েস্টার্নে যেটাকে ফলো করি সেটা সবটাই অপসংস্কৃতিগুলোকে ফলো করে এখানে নিয়ে আসি, আর যেটা সুসংস্কার হতে পারত সেটাকে কিন্তু আমরা কখনোই ফলো করিনি। এমন হয়েছে ব্যাপারটা যে ইংরেজরা যতক্ষণ ছিল ততক্ষণ আমরা সুসজ্জিত এবং একটা উন্নত জাতি হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছিলাম। যেই তারা চলে গেল, হয়ে গেল কি আমরা কোথায় যে হারিয়ে গেলাম, একবারে নিঃশেষ হয়ে গেলাম। মানে ব্যাপারটা হলো আমরা এটাই হতে চেয়েছিলাম, বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর। এটাই শুধু আমাদের জাতির নয়, আমাদের সমগ্র দেশের মানসিকতাও তাই। এক্ষেত্রে আর একটা ব্যাপার উল্লেখ্য যে অভিভাবকের অভাব। ইংরেজরা কিছুটা আমাদের কাছে অভিভাবকের মতন ছিল। তখন খুব একটা প্রয়োজন হয়ে পড়তো যে অফিসে, আদালতে বা কোনো সার্ভিসে যখন কেউ মানে ওয়ার্কাররা নিজেকে রিপ্রেজেন্ট করতো, তখন একটা ডেকোরেটেডভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হতো এবং কঠোর নিয়মকানুন মেনে চলতে হতো। কিন্তু এখন তো আমরা স্বাধীন হয়ে গেছি, তাই ডেকোরেটেড তো দূরের কথা, আইন কানুনও মানতে চাই না। স্বাধীন দেশে বসবাস করি, আইন কানুন বেশি করে মানার দরকার কী আছে? আইন কানুন এই জন্যে বানানো হয়েছে যাতে আমরা সঠিকভাবে আচরণ করি। ওই আগে একটা কথা বলেছিলাম, যদি এই যুগে সেই যুগের মতন যদি কোনো আন্তর্জাতিক আইন না থাকতো, সামাজিক কোনো নিয়ম না থাকতো, তাহলে কিন্তু সমাজে একই রকম বর্বরতা এবং একই রকম অনিশ্চয়তা সবসময় দেখা যেত। তাই আইন কানুন বা নিয়ম কানুন এই জন্যই প্রবর্তন করা হয়েছে যাতে আমাদের মধ্যে যে ওয়াইল্ড ভাবটা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। সেটা থেকে সেটা বাঁচার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য আইন কানুন, এবং সেই আইন কানুনটা ইংরেজদের যুগে অনেক বেশি কঠোর ছিল। উদাহরণস্বরূপ আজকের দিনে যে সমস্ত কোম্পানি, যারা মাল্টিন্যাশনাল কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোম্পানি হিসেবে পরিচিত, তারা কোনো রকম ডেকোরাম ফলো করে না, বা বলা যায় যে ডেকোরাম জানেও না, শুধু প্রফিট বোঝে। এই যেমন মানুষ বলে থাকে আজকের যুগে কোম্পানি শুধু প্রফিট বোঝে, ইংরেজরাও প্রফিটই বুঝত, কিন্তু সেই প্রফিটের সঙ্গে তারা একটা কালচারও দিয়ে গেছিল, তাদের কালচার, একটা গিফট। আর প্রফিটের কথাই যদি বলি তাহলে বলতে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই যুগে 1690 থেকে 1840 পর্যন্ত যা প্রফিট করেছিল, এই দেশ থেকে যা প্রফিট করে নিয়ে গেছিল ইংল্যান্ডে, তা আজকের ইন্ডিয়ান সমস্ত বিলিয়নিয়ারদের নিয়েও সেই অঙ্কে পৌঁছানো যাবে না, তারও কয়েকশো গুণ বেশি। তাহলে একটা জাতি এসছিল, সংস্কার করে গেছে, কিছু নিয়েও গেছে, কিন্তু যেটা দিয়ে গেছে অনেক বেশি দামি ছিল, কিন্তু সেটা আমরা রাখতে পারিনি। কিন্তু সেই বিবেচনাটা আপনাদের ওপরে ছেড়ে দেব। যাই হোক, কলকাতার আলোচনায় ফিরি। এরপর কলকাতায় সেই 1900 শতকে অনেক মনীষী জন্মগ্রহণ করেছেন, অনেক সংস্কার হয়েছে। তারপর কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব শেষ হয় 1840 সালে। কারণ যখন ইংল্যান্ড দেখল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে বিপুল পরিমাণে প্রফিট করছে এবং দেশে নিয়ে যাচ্ছে, তখন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানানো পদ্ধতির উপরে নির্ভর করে ব্রিটেনের রানী সরাসরিভাবে
বাংলার শাসনভার নিজেদের হাতে গ্রহণ করে। এরপর 1911 সালে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়, কিন্তু কলকাতার গুরুত্ব কোনো অংশেই কমে যায়নি। কলকাতা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, সেই যুগে ছিল, তারপরেও ছিল, এবং সমস্ত লেজেন্ড জেমস এই কলকাতাতেই জন্মগ্রহণ করেছে বা এই বাংলাতে জন্মগ্রহণ করেছে, যারা শুধু আমাদের দেশের রত্ন নয়, সারা বিশ্বের কাছে পরিচিত। কিন্তু বাঙালি জাতি হিসেবে আমরা যেন কোথায় হারিয়ে গেছি। তাই সেই জাতিসত্তাকে ফিরিয়ে আনতে গেলে আমাদের ইতিহাসটাকে পুনঃ-অবলোকনের দরকার। কলকাতা কি ছিল, কি হয়ে উঠতে পারত, এই কথাটাইও আমি বলেছিলাম। কি হয়ে উঠতে পারত আমরা যদি ইংরেজদের সেই সাজানো যে নির্মাণ এবং তাদের যে ব্যবস্থা না আমরা সঠিকভাবে অনুসরণ করতে পারতাম, তাহলে হয়তো আমরা সেই উচ্চতায় আজও ধরে রাখতে পারতাম এবং তারও বেশি উচ্চতা পৌঁছে যেতাম। এর উদাহরণস্বরূপ বলা যায়, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তাদের নিজেদেরকে পরিবর্তন করেছিল, তাদের নিজস্ব কালচার ছিল, তারা ওয়েস্টার্ন কালচার সম্পূর্ণভাবে অ্যাডপ্ট করে নিয়েছে তাদের দেশের জন্য। সেরকম সমভাবে চীনও। তাই এই সমস্ত দেশ উন্নতি চরম শিখরে পৌঁছে গেছে। তারা কিন্তু ইউরোপের ভালো দিকটা নিয়েছিল, তা বলে নিজের সত্তাকে পুরোপুরি ভুলে যায়নি, নিজের সত্তা ছিল। কিন্তু আমাদের ব্যাপারটা হয়েছে কোনটা নেব এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। না বাঙালি সত্তা ধরতে পারছি, না ইউরোপীয় সত্তা ধরতে পারছি। শুধু একে অপরের অন্যেরটাকে ফলো করছি, কিছু কিছু অনুসরণ করছি, কপি করছি, আর নিজে কি ছিলাম তা তো কবেই ভুলে গেছি। তাই ফিরিয়ে আনার জন্য পুনঃ-অবলোকনের দরকার, ইতিহাসকে জানা দরকার। তাই কি হয়ে উঠতে পারত এই আলোচনাটা এবং বিবেচনাটা আপনাদের ওপরেও ছেড়ে দিলাম। ভিডিও অনেক বড় হয়ে গেছে, এখানেই শেষ করলাম। আবার একটা নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। নমস্কার।